স্বাগত এডিটর স্পিকে খালেদ মহিউদ্দিন আছি আপনাদের সঙ্গে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিএনপি জাতীয় পার্টির পর নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিল আওয়ামী লীগ। পলাতক নূর হোসেনের সাম্রাজ্য প্রতিপক্ষের দখলে, মামলা দেওয়ার ভয় দেখিয়ে বেপরোয়া নজরুলের শ্বশুর শহীদ চেয়ারম্যান। এখনো পানিবন্দী বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জের লাখো মানুষ, পদ্মার ভাঙনের মুখে ঢাকা জেলার 2 ইউনিয়ন। ঝুঁকি বিবেচনা না করেই চলছে বিটি বেগুনের আবাদ, শিগগিরই চাষ বন্ধের দাবি জানিয়েছে বেলা সহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। কাল বন্ধ হয়ে যাচ্ছে হোটেল রূপসী বাংলা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নামে 2016 জানুয়ারিতে আবার শুরু হবে যাত্রা। এয়ারটেলে নতুন বা পুরাতন যে কোনো কানেকশনে 24 টাকা রিচার্জ করে কথা বলো 1 পয়সা 1 সেকেন্ড রেটে 24 ঘন্টা যে কোনো অপারেটরে। এয়ারটেল। বিএনপি ও জাতীয় পার্টির পর আজ নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 2013 সালে নানা খাত থেকে আওয়ামী লীগের আয় প্রায় 12 কোটি 40 লাখ টাকা আর ব্যয় হয়েছে 6 কোটি 70 লাখ টাকা। রাজনৈতিক দলগুলোর বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত 40টি নিবন্ধিত দলের 36টি হিসাব দিয়েছে। তবে দলগুলোর এই হিসাব খতিয়ে দেখা বা বিস্তারিত আকারে প্রকাশের ব্যাপারে দায় সারা জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জেসমিন টুলির কাছে আওয়ামী লীগের পক্ষে সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 2013 সালে আওয়ামী লীগের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা দেন। এবছর আওয়ামী লীগ সবচেয়ে বেশি আয় দেখিয়েছে মনোনয়নপত্র বিক্রি থেকে, আর খরচও সবচেয়ে বেশি হয়েছে ওই নির্বাচনের পেছনেই। বেশ কয়েকদিন আগেই ইসিতে বাৎসরিক হিসাব জমা দিয়েছে বিএনপি ও জাতীয় পার্টিও। তাতে বিএনপির আয় ছিল 75 লাখের কিছু বেশি আর খরচ প্রায় 2 কোটি 27 লাখ টাকা। অন্যদিকে জাতীয় পার্টির আয় 3 কোটি 37 লাখ আর খরচ 2 কোটি 82 লাখ টাকা। আইন মেনে রাজনৈতিক দলগুলো প্রতি বছর হিসাব জমা দিলেও বিষয়টি 2009 সাল থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ, কারণ দলগুলোর দেয়া তথ্য কখনোই যাচাই বাছাই করে দেখেনি নির্বাচন কমিশন। যেমন সমস্ত কোম্পানিদের করতে হয় সেরকম তারা অডিট করান, ওই রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম বলে দেন যে আমরা অডিট করেছি, আমরা সমস্ত কিছু দেখেছি, আমরা সব তথ্য চেক করেছি, চেক করে আমরা সঠিক পেয়েছি এটা বলে সার্টিফিকেট দিয়েই তারা আমাদের কাছে পাঠান। কাজে ইট ইজ অ্যান অডিটেড রিপোর্ট। শুধু তাই নয়, তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করলেও এ পর্যন্ত কারো কাছেই এসব তথ্যের বিশদ বিবরণ প্রকাশ করেনি ইসি। এ ব্যাপারে জানতে চাইলে রাজনৈতিক দলগুলোর অনিচ্ছাকেই দায়ী করেন সিইসি। তথ্য কমিশনে ফেস করে এসছি অলরেডি 2 বার এটা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা আপনার মতন সেম কথা তারা বলেছেন যে এটা তো নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তারা, এটা নির্বাচন কমিশনের তথ্য এখন আমাদেরকে দেওয়া হোক। কিন্তু আমরা বলেছি যে না, আইনের যে ভাষা সেটাতে এটা একটা তৃতীয় পক্ষের তথ্য এবং এটা শেয়ার করতে হলে আমাকে তার অনুমতি লাগবে। আমরা লিখিত অনুমতিও চেয়েছি তাদের কাছ থেকে, যারা যারা অনুমতি দিয়েছেন আমরা তাদেরটা শেয়ার করেছি। আইন অনুসারে পরপর 3 বছর কোনো দল এই হিসাব জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল করার বিধান আছে। আসমানিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার দেখে নিচ্ছি দেশের 3টি প্রধান রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাবের তুলনামূলক চিত্র। প্রথমেই রয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আয়, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির আয় দেয়া আছে এই হিসাবে। আওয়ামী লীগের আয় হচ্ছে 12.40 কোটি টাকা বা 12 কোটি 40 লাখ টাকা। জাতীয় পার্টির আয় দেখা যাচ্ছে 3.37 বা 3 কোটি 37 লাখ টাকা। পক্ষান্তরে বিএনপির আয় মাত্র 75 লাখ টাকা। ব্যয়ের হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ব্যয় 6 কোটি 70 লাখ টাকা, জাতীয় পার্টির ব্যয় 2 কোটি 82 লাখ টাকা এবং বিএনপির ব্যয় 2 কোটি 27 লাখ টাকা। আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের 2012-13 সালের তুলনামূলক আয় ব্যয়ের হিসাব যদি দেখি, 2012 সালে দলটির আয় ছিল 10.60 কোটি টাকা বা 10 কোটি 60 লাখ টাকা এবং ব্যয় হয়েছে 1.19 কোটি টাকা বা 1 কোটি 19 লাখ টাকা। অন্যদিকে 2013 সালে দলটির আয় হয়েছে 12 কোটি 40 লক্ষ টাকা এবং ব্যয় হয়েছে 6 কোটি 70 লক্ষ টাকা।
আওয়ামী লীগের ব্যয় 2013 সালে 12 বিএনপির আয় ব্যয়ের দিকে যদি আমরা তাকাই, বিএনপির 2012 সালে আয় ছিল 1,79,79 টাকা এবং ব্যয় ছিল 2,26,00,000 টাকা। অন্যদিকে বিএনপির ব্যয় 2013 সালে ব্যয় হয়েছে আয়ের চেয়ে বেশি, এটি ইন্টারেস্টিং, 2,27,00,000 টাকা তাদের ব্যয় হলো, আয় হয়েছে 75 লাখ টাকা। নির্বাচন কমিশনে 2013 সালে আওয়ামী লীগের আয় ব্যয়ের হিসাব জমা দিতে এসে মৃণাল কান্তি দাস জানান, 5ই জানুয়ারি নির্বাচনকে ঘিরে এবছরই সবচেয়ে বেশি খরচ হয়েছে দলটির। ওই নির্বাচনে মনোনয়নের বিক্রি করে তারা অন্যান্য খাতের চেয়ে বেশি আয় করেছে, যার পরিমাণ প্রায় 6,52,00,000 টাকা। একইভাবে সবচেয়ে বেশি খরচও করেছে তারা এই নির্বাচনটির পেছনেই। 2608 জন আমাদের দলের নেতাকর্মী দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন। সেখান থেকে আমরা দলের আয় পেয়েছি 25,000 টাকা করে, 6,52,00,000 টাকা। আর আপনারা তো ইতিমধ্যে এটা জানেন যে নির্বাচনী ব্যয় আমরা মাত্র সপ্তাহ 2-1 আগে নির্বাচন কমিশন বরাবর দাখিল করেছি। সেখানে 2,33,91,462 টাকা আমরা ব্যয় দেখিয়েছিলাম। আওয়ামী লীগের আয়ের উৎস হিসাবে প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদ, সংসদ সদস্য, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি, ব্যয়ের খাতসমূহ হিসাবে কর্মচারীদের বেতন ও বোনাস, আবাসন ও প্রশাসনিক খরচ, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস সহ বিভিন্ন ইউটিলিটি ও হোল্ডিং বাবদ। 25 আগস্ট নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি। এই প্রসঙ্গে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু জানিয়েছেন, 2013 সালে দলটির আয়ের তুলনায় ব্যয় হয়েছে কম। আয় হয়েছিল 3,37,00,000 টাকা আর ব্যয় হয়েছে 2,82,21,000 টাকা। আমাদের গত বছর আয় হচ্ছে 3,37,32,429 টাকা, আর ব্যয় হচ্ছে 2,15,092 টাকা। সেখানে এই বছর আয়ের পরিমাণটা আমাদের বেশি, সে তুলনায় ব্যয়ের পরিমাণ কম। কিছু নির্বাচনে ব্যয় হয়েছে, প্রস্তাব দিয়েছি, এই করেছি, বাট আয়ের পরিমাণটা এই বছর বেশি। এটা এক এক বছর এক রকম হয় আর কি। বিএনপির আয় ব্যয়ের হিসাব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ। ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, আমরা দেখতে পাচ্ছি যে যতগুলি বড় দল এইবার নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে, তার মধ্যে বিএনপির আয় সবচেয়ে কম। বিএনপির আয় হয়েছে মাত্র 75 লাখ টাকা। অন্যদিকে জাতীয় পার্টির আয় 3.37 কোটি টাকা, বা আওয়ামী লীগের আয় যদি আমরা বলি 12.54 কোটি টাকা। বিএনপির আয় কম হওয়ার পেছনে পার্টিকুলার কোনো কারণ আছে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ? অবশ্যই কারণ আছে। কারণটা হলো, যেই সময়ের কথা আমরা বলছি সেই সময়ে কিন্তু বিএনপি এবং তার সহযোগী দলেরা ব্যস্ত ছিল আন্দোলনে, আর যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে তাদের তহবিল গঠন করেছেন এবং তারা তদ অনুযায়ী ব্যয় করেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে খরচ হয়েছে সেটা হয়েছে 2,27,25,526 টাকা, আর আমাদের আয় গত বছর হয়েছে মাত্র 76,57,620 টাকা। অর্থাৎ আমাদের ডেফিসিট বা আমাদের যে ঘাটতি সেটা হলো 1,51,19,564 টাকা। এখন প্রশ্ন আসে, এই যে ঘাটতি এটা আমরা কোত্থেকে মোকাবেলা করেছি? আমাদের যে আগের ব্যাংক ব্যালেন্স ছিল, অর্থাৎ উদ্বৃত্ত টাকা আমাদের ফান্ডে ছিল, সেখান থেকে এই টাকাটা নিয়ে আমরা আমাদের ঘাটতি পূরণ করেছি। আগের ব্যাংক ব্যালেন্স থেকে টাকা নেয়ার ক্ষেত্রে সেই হিসাবটা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয় না, বা সেটার কোনো বাধ্যবাধকতা ছিল না? না, বাধ্যকতা ছিল না, উল্লেখ করতে বলেন নাই। তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন এবং দর্শকদের মনে একটা খটকা থাকতে পারে, তাই আমি আমার দলের পক্ষ থেকে নির্ভরযোগ্য সূত্র থেকে জেনে আপনাকে আমি গত বছরের ব্যাংক ব্যালেন্সটা জানিয়ে দিচ্ছি।
গত বছর আমাদের ব্যাংক ব্যালেন্স ছিল 5,61,63,325 টাকা। সুতরাং দেখতেই পাচ্ছেন জি, আপনাদের- এখান থেকে আমরা 1,51,19,564 টাকা দিয়ে সেই ঘাটতি পূরণ করেছি। গত বছরের যে উদ্বৃত্ত টাকাটা সেটা কি গত বছর যে হিসাব দেওয়া হয়েছিল অর্থাৎ 2013 সালে যে হিসাব দেওয়া হয়েছিল তাতে উল্লেখ করা হয়েছিল যে এই 5 কোটি এত লাখ টাকা ব্যাংকে আছে? অবশ্যই উল্লেখ করা হয়েছিল, আপনাকে অনেক কারণ সেই রিপোর্টটা জি বলেন। সেই রিপোর্টটা আমরা একজন রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে তারপর দাখিল করেছি। ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেবের সাথে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি। রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। জনাব এম সাখাওয়াত হোসেন, রাজনৈতিক দলের যে হিসেব নিকেশ দেওয়ার বা আয় ব্যয়ের হিসাব দেওয়ার যে রীতিটা আপনারা চালু করেছিলেন তার প্রধান উদ্দেশ্য কি ছিল? ধন্যবাদ আপনাকে। এটার দুটো ফোল্ডে উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য ছিল যে জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর যে ফান্ড বা যেভাবে তারা খরচ করে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে, যেহেতু একটি রাজনৈতিক দল জনগণের প্রপার্টি এবং মানুষের কাছ থেকে এই ভোট নিয়ে রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য নির্বাচন করা এবং ক্ষমতায় যাওয়া, কাজেই এটা যাতে মানুষ জানতে পারে যে তার যে দলটিকে তিনি সাপোর্ট করছেন সেই দলটির কতখানি ট্রান্সপারেন্সি আছে টাকা পয়সা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশে অতীতে এই রাজনৈতিক দলের ফান্ডিংয়ের কোনো একটা স্বচ্ছ প্রক্রিয়া বা এটা কোনো দৃশ্যমান কোনো কিছুই ছিল না, যেই কারণে বিশ্বের সমস্ত ডেমোক্রেটিক দেশে যেভাবে রাজনৈতিক দলের অর্থের বিষয়টি ট্রান্সপারেন্ট করা হয় সেই কারণেই এইটা করা হয়েছিল। প্রিলিমিনারি আমাদের এটাই দুটোই উদ্দেশ্য ছিল। থার্ড উদ্দেশ্য যেটা ছিল যে এই প্রসেসের ভিতরে রাজনৈতিক দলের ফান্ডিংটা কিভাবে আরও বিস্তৃত করা যায় সেই সব ব্যাপারে আলোচনা করে অন্যান্য দেশে যেরকম হয় সেরকম। আমরা প্রথমে যেটা আমাদের সাজেশন ছিল সেই সাজেশনে ছিল যে পার্সোনাল এবং কর্পোরেট ডোনেশন এইগুলো সবই ট্যাক্স ফ্রি হওয়ার জন্য আমরা রিকমেন্ড করেছিলাম, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় তখন ওটা করা হয়নি, যে পরবর্তী সরকারের সময় করা হবে, এখন পর্যন্ত সেটা করা হয়নি। এবং ওটা যদি করা হয় তাহলে রাজনৈতিক দলের যে ফান্ড এই ফান্ডটাও ট্যাক্স ফ্রি হবার কথা। আমি জানি না এখন এই ফান্ড থেকে ওনারা ট্যাক্স দেন কি দেন না। তো যদি এই প্রক্রিয়াটা থাকে তাহলে এখানে আরও ট্রান্সপারেন্ট আরও স্বচ্ছতা আসবে। তখন এই যে রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা কথা ওঠে যে চাঁদাবাজি করছে ইলেকশনের আগে, এই সমস্ত বিষয়গুলো হয়তো মিনিমাইজ হবে। তো এই সব কিছু মিলিয়ে একটা ফাইন্যান্স, ইলেকট্রাল ফাইন্যান্স বা পলিটিক্যাল ফাইন্যান্স গভর্নেন্সের যে বিষয়টি আছে সেই বিষয়টিকে স্ট্যাবলিশ করার জন্যই এটা করা হয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচন কমিশনার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আমাদের সঙ্গে কথা বলছিলেন। এডিটর স্পিকে আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন পলাতক হওয়ার পর তার গড়া অবৈধ সাম্রাজ্যের দখল নিয়েছে দীর্ঘদিনের প্রতিপক্ষ শক্তি। আর নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান 7 খুনের মামলায় ঢুকানোর ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি সহ ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছেন। তবে প্রশাসনের শক্ত অবস্থানের কারণে এখনো মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিতে পারেনি কেউ। 7 খুনের আগে সিদ্ধিরগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত ছিলেন এই মামলার অভিযুক্ত পলাতক আসামি নূর হোসেন। শুধু সিদ্ধিরগঞ্জ নয়, পুরো নারায়ণগঞ্জের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন এই নূর হোসেন। পলাতক নূর হোসেনের অবৈধ এসব সাম্রাজ্য বালুমহল থেকে শুরু করে ট্রাক স্ট্যান্ড, মাছের ব্যবসা থেকে শুরু করে মাদক ব্যবসা পর্যন্ত সবকিছু এখন নিয়ন্ত্রণ করছে নূর হোসেনেরই দীর্ঘদিনের প্রতিপক্ষ শক্তিগুলো। গোয়েন্দা সূত্র জানিয়েছে, নূর হোসেন পলাতক থাকায় আর নজরুল ইসলামের খুনের পর ধীরে ধীরে আদমজি ইপিজেডের নিয়ন্ত্রণ নেন স্থানীয় যুবলীগ নেতা মতিউর রহমান মতি। আর পদ্মার আড়ালের থেকে কাজ করেন বিএনপি পন্থী সন্ত্রাসী লোহা আকরাম। পুরোপুরি ইপিজেডের নিয়ন্ত্রণটা আপনি নিয়েছেন? না, এটা হলো সম্পূর্ণ মিথ্যা। প্রয়োজন হলে আপনি ইপিজেডে যেতে পারেন।
এতদিন নূর হোসেনের দখলে থাকা শিমরাইল ট্রাক স্ট্যান্ড, বালুমহল, মাছ ব্যবসা দখলে নিয়েছেন নিহত নজরুলের শিষ্য ও এক সময়কার নূর হোসেনের প্রতিপক্ষ পিচ্চি নজরুল, যদিও ক্যামেরার সামনে ধরাছোঁয়ার বাইরে থাকেন এই ব্যক্তি। এই ট্রাক স্ট্যান্ডের বিষয়টা খালি বলেন যে মিথ্যা কথা। আমি ট্রাক স্ট্যান্ডে যখন আমি যাব, আমি যেহেতু এখনো ট্রাক স্ট্যান্ডে যাই নাই, সেহেতু আমি আপাতত এই বিষয়ে কথা বলে লাভ আছে। তবে সবচেয়ে আলোচিত নজরুলের শ্বশুর শহীদ চেয়ারম্যান, তার বিরুদ্ধে অভিযোগ প্রতিপক্ষ শক্তিকে 7 খুনের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে বিআইডব্লিউটিআর ল্যান্ডিং স্টেশনের লিজ নেয়ার। এজন্য তিনি ক্ষমতার অপব্যবহার ও আদালতের নির্দেশে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাজে লাগান। প্রভাব বিস্তারের কথা বলছে অনেকে, সেই প্রভাব বিস্তারকে আপনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। গোয়েন্দা সূত্রগুলো বলছে প্রশাসনের শক্ত অবস্থানের কারণে মাদক ব্যবসা ও প্রকাশ্যে অস্ত্রবাজি বা চাঁদাবাজির নিয়ন্ত্রণ এখনো কেউ নিতে পারেনি। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। এ বিষয়ে জানতে কথা বলছি নারায়ণগঞ্জের পুলিশ সুপার ডক্টর মোহাম্মদ মহিদুদ্দিনের সঙ্গে। তিনি জানিয়েছেন শহীদ চেয়ারম্যানের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা পুলিশের নেই এবং পুলিশ তার পেশাদারি দায়িত্ব পালন করে চলছে। যারা অন্যায়ভাবে কোনো কিছু করতে চায় তারা তো সক্রিয় থাকেই, কিন্তু আমাদের যে প্রচেষ্টা আছে সে কারণেই কিন্তু সেটা তারা করতে পারেনি এবং কাউকে এটা করতে দেওয়া হবে না। এখন কেউ যদি দূর থেকে নিজের মতো করে কিছু কথা বলে সেটার ব্যাপারে তো পুলিশের কিছু নাই, কিন্তু পুলিশের কার্যক্রম প্রফেশনাল। এবার চলে যাচ্ছি নারায়ণগঞ্জের নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যানের কাছে। জনাব শহীদ, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি 7 খুনের মামলায় অভিযুক্ত করবেন বা তার বিরুদ্ধে অভিযোগ দিবেন, এই ভয় ভীতি দিকে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছেন, চাঁদাবাজি করছেন। জনাব শহীদ চেয়ারম্যান। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই অভিযোগ একজন বয়স্ক লোক, আমি তো এই চাঁদাবাজি তো দূরের কথা, আমি তো আমার বাসা থেকে আমি চলতে পারি না। এই অভিযোগটি আপনার বিরুদ্ধে বলে এই অভিযোগকে অন্যদিকে খাতে নেওয়ার জন্য তারা আপনার চেষ্টা করে। এই অভিযোগটি আপনার বিরুদ্ধে উঠছে কেন তাহলে? কারা দিচ্ছে এই অভিযোগ? কেন উঠছে? আপনি দেখেন যে আওয়ামী লীগের লোকেরা এই যারা নূর হোসেনকে হত্যা করছে, এরাই তো নূর হোসেনের সমস্ত দখল করে নিছে। এদিকে কাশপুর ল্যান্ডিং এর সাথে নূর হোসেন, জহির, মনির, এরা মতিন মাস্টারের লোকেরা দখল করে চাঁদাবাজি করতেছে। আরেক দিক দিয়ে আপনি ইপিজেডে যুবলীগের মতিউর রহমান, ওরা দখল করে নিছে। আমার তো এটা প্রশ্নই আসে না, চাঁদাবাজি দূরের কথা, তো আমি তো এটা প্রশ্নই আসে না, আমি তো একজন এতিম হিসাবে রয়েছি। আপনি বিআইডব্লিউটির যে ল্যান্ডিং স্টেশন আছেন সেই ল্যান্ডিং স্টেশনের ঠিকাদারি আপনি নিয়েছেন এবং সেটি প্রায় একরকম অবৈধ প্রভাব খাটিয়ে। ল্যান্ডিং স্টেশনে ঠিকাদারি আর ল্যান্ডিং স্টেশনে যে সরকারি ভাবে আমি নিছি, এখানে তো 12-13 জন আপনার টেন্ডার দিছে, হাইস্ট বিডার হইছে আমি পাইছি। হাইস্ট বিডার হিসেবে আমার প্রভাবের কিছু নাই। আপনার সাথে যে পুলিশ সদস্যরা আপনার নিরাপত্তায় আছেন তাদেরকে দেখিয়ে আপনি বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান? কখনো না। পুলিশের তো রিপোর্ট তো এসপি সাহেব ডেলি নিতেছে যে আমি কি করি না করি। মিথ্যা, ভিত্তিহীন। আপনি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত নন? জি না। আপনার মূলত যে মামলা নিয়ে ব্যস্ত আছি, যে আমার মামলা যারা আসামি তাদেরকে ধরতেছে না এবং নূর হোসেনরা আনতেছে না, এবং যারা আমার যার কিন্তু কোনো আসামি ধরতেছে না সরকার, এবং নূর হোসেন আনতেছে না, এগুলি নিয়ে আমি কেসের আয়ুর কাছে প্রতিদিন একবার যাই। আপনি কতদিন ধরে ঠিকাদারি পেশার সঙ্গে জড়িত জনাব শহীদ? আমি ঠিকাদারি 40-42 বছর ধরে আমি সড়ক জনপথে রোড গার্ডে ব্যবসা করি। 40-42 বছর ধরে আপনি এই ব্যবসায়ের সাথে জড়িত? জি জি। আমরা যে বিআইডব্লিউটির যে ল্যান্ডিং স্টেশনটার ঠিকাদারির কথা বলছিলাম, গত বছর বা এর আগের বারও কি আপনি এটার ঠিকাদারি দায়িত্ব পেয়েছিলেন? না না না, আমি এইবার টেন্ডার আমি কোন সঙ্গে ইজাদারি ছিলাম না, আমি রোড গার্ড ব্রিজ ঠিকাদার। আমি এইবারই প্রথম পেয়েছি। এখান থেকে আমার জামাই নামাইছে। হ্যাঁ হ্যাঁ, এইখানটা নজরুল ইসলাম পেয়র ম্যানারে এখান থেকে লাস্টটা নামাইছে এবং এখান থেকে মাদক ব্যবসা করে, এখান থেকে যত মাদক এখান থেকে পাচার হয়, এই জন্য আমি এটা বন্ধ করার জন্য আমি আসলে উদ্দেশ্য আমার নেওয়ার। আপনি মাদক পাচার বন্ধ করার জন্য ঠিকাদারি বন্ধ হয়ে গেছে এবং আপনি নেওয়ার পরে সেই ঠিকাদারি বন্ধ হয়ে গেছে?
মানে মাদক ব্যবসা বন্ধ মাদক ব্যবসা বন্ধ হয়ে গেছে এখন এখানটা কোনো এখন অবৈধ ব্যবসা সব বন্ধ এখন। তাহলে মানে নারায়ণগঞ্জের পুলিশকে তো আপনি সাংঘাতিক সহায়তা করছেন, তাইলে নারায়ণগঞ্জের পুলিশকে আপনি খুব প্রশংসনীয় সহায়তা করছি কি মানে এইখানটা আপনি হ্যাঁ, এবং ওনারা এখান থেকে বহু দৌড়ে নিছে, লোক দৌড়ে নিছে, ফেন্সিডিল দৌড়ে নিছে এবং ট্রাক স্ট্যান্ডে নিছে। এগুলি আপনারা টেলিভিশনে দেখছেন, পেপার পত্রিকা দেখছেন। এখন আর এগুলি নাই, কত হাজার হাজার বোতল নিচে এখান থেকে দৌড়িয়া এখানে নাই এখন। জনাব শহীদ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলেন নিহত নজরুলের শ্বশুর শহীদ চেয়ারম্যান। এখনো পানিবন্দী হয়ে আছে বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জের লাখো মানুষ। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার 88 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলার পাশাপাশি নতুন করে প্লাবিত হয়েছে গাবতলী, শাহজাহানপুর ও শেরপুরের কিছু এলাকা। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 7টি উপজেলার 40টি ইউনিয়নের 3 লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। গাইবান্ধায় ঘাঘট ও ব্রহ্মপুত্রে পানি আরও বাড়ায় তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। কুড়িগ্রামে নতুন করে প্লাবিত হয়েছে 35টি গ্রাম। পানি 30 সেন্টিমিটার বেড়ে সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন দেশের প্রধান নদীগুলোর পানি বাড়ায় সারা দেশে বন্যার পাশাপাশি নদী ভাঙন তীব্র হয়েছে। পদ্মা, যমুনা ছাড়াও ছোট বড় 15টি নদীতে এবছর ভাঙন দেখা দিয়েছে। পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঢাকা জেলারও কিছু অংশ। পরিস্থিতি মোকাবেলায় স্থায়ী কোনো পরিকল্পনা নেই পানি উন্নয়ন বোর্ডের। নদীপথে এগুলে কিছুক্ষণ পর পর চোখে পড়বে ভাঙন কবলিত মানুষের অসহায় দাঁড়িয়ে থাকার দৃশ্য। ঢাকা জেলার দোহার থানায় পদ্মা এখন যেন কুলহীন এক প্রমত্তা নদী। একটু পরপরই বাড়িঘরের বিধ্বস্ত ছবি। এই বাড়িটির মালিক মির্জন শেখ। বসতভিটায় সম্পদ যা কিছু আছে তা সরিয়ে নিতে হাতে আর খুব বেশি সময় নেই। নিজ ভিটা তলিয়ে যাবার দুঃসহ দৃশ্য আড়াল করতেই মির্জন শেখের স্ত্রীকে সরিয়ে নেয় জনপ্রতিনিধিরা। প্রতিবেশীরাও আতঙ্কিত, যেভাবে পারছেন সরিয়ে নিচ্ছেন ঘরদোর। নারিশা ইউনিয়নের রানীপুরের দেলোয়ার হোসেনের বসত ঘরের এই ভিডিওটি স্থানীয়ভাবে ধারণ করা। উপজেলা পরিষদের তথ্য অনুযায়ী 1 মাসে দোহারের কয়েক হাজার একর আবাদি জমি এবং 1,500 বসত ভিটা নিশ্চিহ্ন হয়ে গেছে। নদীর তীর ঘেঁষে যতদূর চোখ যায় শুধু বসত হারানোর গল্প, সহায় সম্বল সরিয়ে নেয়ার ব্যস্ততা। নদী বিশেষজ্ঞরা বলছেন পদ্মাতে একাধিক চর সৃষ্টি হয় এবং সেটির নিয়মিত খনন কাজ না হয় পদ্মার মূল স্রোত কোথাও কোথাও বাম দিকে সরে আসছে, ফলে ভাঙনের তীব্রতাও সেখানে অনেক বেশি। নারিশা ইউনিয়নের পশ্চিম চর, রানীপুর, মধুরচর গ্রামগুলো এবছরই মানচিত্র থেকে উধাও হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় চেয়ারম্যানের। আমার সামনে বাড়ি ঘরগুলো মানুষ দৌড়িয়ে সারতে পারছে না, ভেঙে যাচ্ছে, কোনো প্রতিকার করতে পারছে না। এর চেয়ে অসহজ আর কিছু মনে হয় না। নয়াবাড়ি ইউনিয়নের সবচেয়ে ঘনবসতিপূর্ণ বাডরা গ্রামের কয়েক কিলোমিটার নদী গর্ভে হারিয়ে গেছে। চাইতে আমি ধিক্কার দেব পানি উন্নয়ন বোর্ডকেই। পানি উন্নয়ন বোর্ডের কি জন্য যে তারা এই জিনিসটা কিছু মনেই করতেছে না, এটা আমার বোধগম্য না। এলাকাবাসী বলছেন দোহার থানা রক্ষা বাঁধের কমপক্ষে 5টি পয়েন্ট ভেঙে গেছে। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের সাড়া না পেয়ে সামাজিক ঐক্যের ডাক দিয়েছে স্থানীয় তরুণরা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে আরো কথা বলতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বগুড়ায়। আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ আছেন সেখানে। শাহরিয়ার, আপনি আজকে সারাদিন বগুড়ার বিভিন্ন অঞ্চল দেখেছেন, ঘুরেছেন, বন্যা পরিস্থিতি আসলে কিরকম সেখানে? এই মুহূর্তে সবচেয়ে বেশি চাওয়াটা কি, যেখানে পানিবন্দী মানুষ আছেন বা যেখানে ভাঙনের মানুষ আছে? শাহরিয়ার। খালেদ, আমি সকাল থেকে বগুড়ার সারিয়াকান্দি, চন্দনবাসা এবং সেই সাথে শাহজাহানপুর এবং আপনার সিরাজগঞ্জের কাজীপুর এলাকায় ঘুরেছি।
তো সেখানে এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা কিন্তু সারিয়াকান্দি। তো সারিয়াকান্দিতে আপনার চন্দনবাসা এবং রোহদহ এলাকা, পুরো এলাকা জুড়ে প্রায় 3.4 কিলোমিটার একটি বাঁধ বানানো হয়েছিল গত বছর। সে বাঁধটি গত বৃহস্পতিবারে প্রায় 500 মিটার এলাকা এই যমুনার পানিতে প্লাবিত হয়ে যাওয়ার পর থেকে এই বন্যাটা শুরু হয়। তো আমরা সেখানে যাওয়ার পর যেটা দেখেছি সেটা হচ্ছে এখন যারা অবশিষ্ট যারা সেই বাঁধের উপরে আপনার অবস্থান নিয়েছিল তারাও কিন্তু এখন সেখান থেকে সরে আছে, কারণ প্রতি ঘন্টায় সে বাঁধটি কিন্তু ধসে যাচ্ছে, যার কারণে সেখানে যারা অবস্থান নিয়ে আছে তাদের সেই গৃহপালিত পশু এবং সেই সাথে শেষ সয় সম্বল অবস্থায় যারা আছেন তারা কিন্তু সেগুলো আপনার ট্রলার এবং আর নৌকায় অবস্থান নিয়ে আছে তাদের সেই গৃহপালিত পশু এবং সেই সাথে শেষ সয় সম্বল অবস্থায় যারা আছেন তারা কিন্তু সেগুলো আপনার ট্রলার এবং আর নৌকায় করে তারা শহরমুখের দিকে হচ্ছেন। এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় বলে রাখি যে এই পুরো এলাকা জুড়ে কিন্তু বিশুদ্ধ পানির ব্যাপক রকমের অভাব দেখা দিয়েছে এবং সেই সাথে এলাকায় একটি গবাদি পশুদের যে খাবার গোখাবার, সেই গোখাবারের অভাব দেখা দিয়েছে, যার কারণে এলাকা যারা এই ভুক্তভোগী তারা তাদের গবাদি পশু বিক্রি করে দিচ্ছে অনেক সস্তায়, বিক্রি করে তারা সেই টাকা দিয়ে এলাকা ছাড়ছে। একটা বিষয় আপনাকে বলে রাখি যে ধুনটে গতকালকে আমি গিয়েছিলাম, সেখানে গতকালকে যাওয়ার পর আজকে আমি দুপুরবেলা গিয়েছিলাম, সেখানে প্রায় আজকে 100টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। আর সিরাজগঞ্জের আপনার কাজীপুরের আপনি গাছি নামের একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটি একেবারে ইছামতি নদীর একেবারে কোল ঘেঁষে, সেই গ্রামটিতে গতকাল সন্ধ্যা থেকে পানির প্রবেশ করা শুরু করে, আজকে কিন্তু সেখানে তলিয়ে গেছে, প্রায় নতুন করে 3টি গ্রাম তলিয়ে গেছে। তো পুরো বিষয়টা হচ্ছে কি এখন ধীরে ধীরে আপনাকে ধন্যবাদ। আমি একটু শিমুল বাসার কাছে জানবো যে শিমুল বাসার পদ্মা যমুনা ছাড়া ছোট বড় 15টি নদীতে যে ভাঙনের কথা আপনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং ঢাকার আশেপাশের যে কিছু অংশ বিলীন হয়ে যাচ্ছে এর জন্য আপনি বলছিলেন যে মূল দায়টি আসলে পানি উন্নয়ন বোর্ডের। পানি উন্নয়ন বোর্ডের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে যে পানি উন্নয়ন বোর্ড এই বিষয়টি নিয়ে কি করতে চাচ্ছে? শিমুল বাসার পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা তাদের সঙ্গে তো আমি কথা বলেছি এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে জনপ্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এবং ওই দোহার থানার যিনি নির্বাহী তার সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাই এখন পর্যন্ত ওই দোহার থানাটিতে যাননি এবং তাদেরকে বারবার গত কয়েক বছর ধরেই বলা হচ্ছিল যে পদ্মা নদীর মাঝখানে একটি চরের সৃষ্টি হয়েছে, সেই চরটিতে কিছু বসতভিটাও তৈরি হয়েছে, সেই চরটি যদি ড্রেজিং করা হতো তাহলে এই পরিমাণ ভাঙন তৈরি হতো না। এবং যেই পরিমাণ ভাঙন আসলে খালেদ আমি দেখে এসেছি সেখানে কিন্তু সেই যে পুরনো বাঁধটি রয়েছে যেটি স্বাধীনতার পরপরই তৈরি করা হয়েছিল, সেই বাঁধটিতে তারা অবস্থান নিয়েছে এবং যাদের আসলে সহায় সম্বল যাচ্ছে তাদের মাথা গুঁজার ঠায়ও অনেকের কিন্তু। শিমুল, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা স্পেসিফিকলি কি জানিয়েছেন আপনাকে এই সম্পর্কে, তারা কি করতে যাচ্ছেন? পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা এই মুহূর্তে শুধুমাত্র যেসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে সেসব নদীর পানি সম্পর্কে বলতে পারবেন, কিন্তু পদ্মা নদীর কয়টি পয়েন্টে এই মুহূর্তে ভাঙন আছে সেই পয়েন্টগুলোও কতগুলো পয়েন্ট এবং কতটি নদীতে পানি ভাঙন শুরু হয়েছে তাও কিন্তু তারা বলতে পারেনি। এবং আমরা তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে খোঁজ করে দেখেছি, তাদের এই মুহূর্তে 54টি প্রকল্প রয়েছে এবং 54টি প্রকল্পের কোনো প্রকল্পই নেই পদ্মা নদীর যে দোহার থানা, সেই দোহার থানাকে রক্ষা করার জন্য। আপনাকে ধন্যবাদ। ঢাকা শহরের আশেপাশে নদী ভাঙনের কথা জানাচ্ছিলেন শিমুল বাসার। আমরা আবার একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি এডিটর স্পিকে একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের মহাসমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একই সাথে 8 জন সদস্য মেয়েকে তারা নির্মমভাবে হত্যা করে, ঠিক একই সাথে বঙ্গবন্ধু ক্যাবিনেট সেক্রেটারি ক্যাবিনেট মিনিস্টার আব্দুর রাজ্জাক সানিয়াবাগ তাকে হত্যা করেছে। তার মেয়ে বেবি সানিয়াবাগ মাত্র 13 বছরের, তাকে হত্যা করেছে। আর রাসেলের খেলার সাথে প্রায় সমবয়সী, তাকে হত্যা করেছে। সুকান্ত সানিয়াবাগ আবুল হাসান আব্দুল্লাহর ছেলে, মাত্র 4 বছরের শিশু, তাকে হত্যা করেছে। তার ভাইতুষ পুত্র শহীদ সানিয়াবাগ সাংবাদিক, তাকে হত্যা করেছে। নৌরুদ্দিন আত্মীয়, তাকে হত্যা করেছে। বাড়ির কাজের লোকজন সহ সেই বাড়িতে গুলি করেছে এবং হত্যা করেছে। ঠিক একই সাথে শেখ ফজলুল মনি
এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে হত্যা করেছে। এইভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে এই বাংলার মাটিতে এই 15ই আগস্ট। কি অপরাধ ছিল, আমার মায়ের কি অপরাধ ছিল? ওই নবনীতা সুলতানা রোজি কত স্বপ্ন নিয়ে তারা এসেছিল, তাদের হাতের মেহেদির রং তো তখনও জলজল করত। ওই হাতের মেহেদির রং ঘাতকের বুলেটের আঘাতে তাদের বুকের রক্তের সাথে মিশে একাকার হয়ে যায়। আমরা বিদেশে ছিলাম, দেশে আসার চেষ্টা করেছিলাম, আমাদের আসতে দেওয়া হয় না। বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখল করেছিল প্রথমে মুস্তাক, 3 মাসও ক্ষমতায় থাকতে পারে না। বেঈমান মুনাফিক যারা হয় তারা কখনো থাকতে পারে না। এবং তার মুস্তাক সেনাপ্রধান করলো জিয়াউর রহমানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের মহাসমাবেশে বক্তব্য রাখছিলেন। 75-এর 15 আগস্টের সেই মর্মান্তিক ঘটনার কথা বলে আবেগঘন বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে আমরা একটা বিরতি নিচ্ছি, এডিটর স্পিকে ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বিটি বেগুনের চাষ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। সকালে ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন ক্ষতিকর দিক বিবেচনা ছাড়াই বিটি বেগুনের চাষ করা হচ্ছে, যা পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। বক্তারা বলেন জিন পরিবর্তনের মাধ্যমে বিটি বেগুনের প্রকৃতি পরিবর্তন করা হয়েছে। বিকৃত এই বেগুনের ক্ষতির দিক বিবেচনায় এনে অবিলম্বে এর চাষ বন্ধের আহ্বান জানান তারা। ক্ষতিকর দিক বিবেচনা করে ইতিমধ্যে ভারত ও ফিলিপাইনে বিটি বেগুনের চাষাবাদ ও সব ধরনের পরীক্ষা বন্ধ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের যে শর্তটা আছে যে লেবেলিং ছাড়া বাজারজাত করতে পারবেন না, যে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে। বরং কৃষি অধিদপ্তর থেকে এখন পরিবেশ অধিদপ্তরে আবেদন জানানো হয়েছে এই লেবেলিং এর শর্ত যেন তুলে দেওয়া হয়। যদি এই লেবেলিং এর শর্ত তুলে দেওয়া হয়, আজকে যারা সবজি রপ্তানি করেন বাংলাদেশ থেকে, আগামীকাল তাদের সবজি রপ্তানি বাজার সংকুচিত হয়ে যাবে। কারণ ইউরোপ কোনো অবস্থাতেই এমন দেশ থেকে সবজি নেবে না যে দেশে জেনেটিক্যালি মডিফাইড খাদ্যদ্রব্য আলাদা করে চিহ্নিত করা না হয়। কাজে আমাদের উদ্বেগগুলো হলো পরিবেশগত, যে আমাদের এই বীজের কি হবে। আমাদের এই উদ্বেগগুলো হলো স্বাস্থ্যগত, যে লেবেলিং ছাড়া আসলে এটার ঝুঁকি কেমন করে নিরূপণ করা হবে। আমাদের এই উদ্বেগগুলো হলো ফলনে ব্যর্থতা। এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ড। চণ্ডীদাস কুণ্ড, আমরা যে বিটি বেগুনের কথা বলছি যে এই সম্পর্কে সচেতনতা তৈরি করা দরকার, এটি আসলে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে এবং পরবর্তীতে এটি বিদেশে রপ্তানি করার ক্ষেত্রেও আমরা জেনেটিক্যালি মডিফাইড খাবার যেহেতু আলাদা দেখাচ্ছি না, সেহেতু আমাদের এর মধ্যেও রেস্ট্রিকশন আসতে পারে, সেই ব্যাপারটি কি ঠিক? চণ্ডীদাস কুণ্ড। যে আমরা জানি যে এটি আমাদের রিসার্চার যারা গবেষণা করছেন, তারা গবেষণালব্ধ জ্ঞান দিয়ে এটা আমরা বগুড়া থেকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ড বলছিলেন যে বিটি বেগুন সম্পর্কে আসলে এর ক্ষতিকর দিকগুলি বা ক্ষতি আছে কিনা সেটি দেখার জন্য। আমরা একটি কারিগরি ত্রুটির কারণে হয়তো আমাদের আবার ফিরে আসতে হচ্ছে। আমরা অন্য খবরে চলে যাচ্ছি। সংস্কার কাজের জন্য সোমবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম 5 তারকা হোটেল রূপসী বাংলা। হোটেল কর্তৃপক্ষ বলছে 2016 সালের জানুয়ারি মাসে নতুন রূপে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নামে ফিরে আসবে হোটেলটি। 1966 সালে 4.5 একর জমিতে রাজধানী শাহবাগে যাত্রা শুরু করে দেশের প্রথম 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। পরে পরিচালনা অংশীদার বদল হওয়ায় নাম হয় শেরাটন। 2011 সালে আবার নাম বদলে হয় রূপসী বাংলা। 2012 সালের করা চুক্তির আওতায় সোমবার থেকে শুরু হচ্ছে হোটেলটির সংস্কার কাজ। এর মাধ্যমে নতুন রূপ দেওয়া হবে প্রায় 48 বছরের পুরনো এই হোটেলকে। বদলে যাবে নাম, ব্যবস্থাপনায় আসবে নতুন কর্তৃপক্ষ। সংস্কার কাজের জন্য ব্যয় ধরা হয়েছে 363 কোটি টাকা। অতিথি কক্ষের মান বাড়ানোর পাশাপাশি প্রতিটির আয়তন বেড়ে হবে 40 বর্গমিটার।
46টি কমে কক্ষের সংখ্যা দাঁড়াবে 226টি। এরই মধ্যে হোটেল ছাড়ছেন দেশি বিদেশি অতিথিরা। 16 মাস হোটেল বন্ধ থাকার খবরে আবেগপ্রবণ অনেক নিয়মিত বিদেশি অতিথি। আমি খুব সম্ভবত আগামী বছর আবার বাংলাদেশে আসব, তখন এটি বন্ধ থাকবে, কিন্তু পরে হয়তো নতুন রূপে আরো সুন্দরভাবে হোটেলটিকে দেখতে পাবো। হোটেলটিতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 550। এদের 355 জনকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বলাকায় বদলি করা হয়েছে। বাকিরা থাকবে সংস্কার প্রকল্পে। চাকরি হারানোর শঙ্কা না থাকলেও হতাশা কিছু আছেই। খারাপই লাগছে আসলে, কারণ প্রতিদিন একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলাম, আসতাম যেতাম। চাকরি আছে ঠিক আছে, আমরা হয়তো বিএসসি আছে বা বলার কাছে যেভাবে আমাদের যেদিকে পাঠায় আমরা যাবো। পুরোপুরি সম্ভব না হলেও 2016 সালের জানুয়ারির মধ্যে সীমিত পরিসরে হোটেল চালুর চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। 2016 সালের জানুয়ারিতে যেটা বলছি সেটার মধ্যে আমরা সফট ওপেনিং আমরা করব। আমরা ইন্টারকন্টিনেন্টাল লোগোটা আমরা ওই সময় আমরা ঝুলাবো। এরই মধ্যে দেশি বিদেশি নিয়মিত গ্রাহকদের চিঠির মাধ্যমে হোটেল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ওমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোটেল রূপসী বাংলা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিপণন ও যোগাযোগ ব্যবস্থাপক শাহিদুল সাদেক। কথা বলছি তার সঙ্গে। জানাব শাহিদুল সাদেক, আপনারা জানাচ্ছিলেন যে 550 জন যে কর্মকর্তা আছেন এই মুহূর্তে হোটেল রূপসী বাংলায়, তাদের মধ্যে বাংলাদেশ চীনমৈত্রী ইয়েতে চলে যাচ্ছেন 355 জন। বাকিরা কি এই হোটেলের সঙ্গেই থাকবেন সংস্কার কাজের সময়টায়, নাকি তারা চাকরি হারাচ্ছেন কোনো কারণে? তারা এই হোটেলের সঙ্গেই থাকছেন? আমাদের এখানে মোট এমপ্লয়ির সংখ্যা 538 জন। এর মধ্যে 116 জন এমপ্লয়ি আমাদের সঙ্গে থাকছেন, প্রজেক্টে কাজ করছেন। ইন্টারকন্টিনেন্টালের যে হোটেল হচ্ছে সেই প্রজেক্টে কাজ করবেন। বাদ বাকি লোকজন আমরা বিআইসিসি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ওখানে এবং বলাকা লাউঞ্জে আমরা ওনাদেরকে স্থানান্তরিত করব। নতুন ব্যবস্থাপক আসার আগে আপনাদেরকে নতুন কিছু কি জানিয়েছেন, যে ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো পরিবর্তন বা নতুন চাকরির সংস্থান বা আপনাদের লোকবল সংক্রান্ত কোনো ধরনের কোনো কিছু কি আপনাদের জানিয়েছেন, আপনারা থাকছেন কিনা? বা নতুন ব্যবস্থাপনা আসলে আমরা পেয়েছি 2012 সালে যখন আমাদের চুক্তি হলো ইন্টারকনের সঙ্গে, তখন থেকে নতুন ব্যবস্থাপনায় আমরা এসেছি, আমরা তখন থেকে যুক্ত হয়েছি। আসলে যদিও হোটেলটা রূপসী বাংলা নামে গত 2 বছর যাবত পরিচিত, বাট আমরা ভিতরে ইন্টারকন্টিনেন্টাল ব্র্যান্ডিং, ইন্টারকন্টিনেন্টাল ট্রেনিং পেয়ে আসছি। তো কোনো রকম সংস্কার কাজের সাথে সাথেই এখানে নতুন ব্র্যান্ডিং, নতুন প্ল্যানিং এগুলো চলবে, কিন্তু আমাদের এমপ্লয় যারা যেখানে আছেন তারা সেখানে কাজ করবেন। ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ কি আশাবাদী যে এইবার নতুন রূপে ফিরে আসার পরে এটা একটা ভালো ব্যবসা করতে পারবে বর্তমান বিবেচনায়? 2016 সালে যখন ফিরে আসবে তখন তারা কি ব্যবসা মানে? অবশ্যই ইন্টারকন্টিনেন্টাল একটি 5 স্টার প্লাস ব্র্যান্ড এবং ইন্টারকন্টিনেন্টাল যথেষ্ট গবেষণা করে এখানে এসেছে এবং তারা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক সম্ভাবনা এর পুরোটা কাজে লাগিয়ে এখানে খুব ভালো ব্যবসা করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন শাহিদুল সাদেক। আপনারা জানেন যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের মহাসমাবেশে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আবারও ফিরে যাচ্ছি সেখানে। আপনাদের কাছ থেকে এখনই বিদায় জানিয়ে যাচ্ছি এডিটর স্পিকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুটা বক্তব্য শুনে আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। আমন্ত্রণ পরের আয়োজনে। আমার ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের বহু নেতা কর্মী ওই সাদা গাড়িতে করে তুলে নিয়ে গেছে, সাদা মাইক্রোবাসে, আর তাদের খবর পাওয়া যায়নি, গুম করে দিয়েছে। সিটি ছাত্রলীগের মফিজ বাবু, তার লাশ তার আত্মীয় পায়নি, গুম হয়ে গেছে। নারায়ণগঞ্জে মুনির, তার লাশ তার আত্মীয় পায়নি, জিয়াউর রহমানের বদৌলতে সেও গুম হয়ে গেছে। এরকম বহু, মৌলভী সৈয়দ চট্টগ্রামের অত্যাচার করে করে তাকে সেখানে হত্যা করেছে রিমান্ডে নিয়ে। বহু ত্যাগের ইতিহাস রয়েছে। আজকে আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হয়ে সংগঠন করতে হবে, যেন বাংলাদেশকে আমরা যে লক্ষ্য আমরা স্থির করেছি 2021 সালের মধ্যেই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় মধ্যম আয়ের দেশ। 2041 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ হবে। জাতির পিতা আমাদের প্রেরণা, তিনি আমাদের পথ দেখিয়েছেন। কাজী তার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব, সেই মনোভাব নিয়েই রাজনীতি করতে হবে। যারা সম্পদের খোঁজে গেছে
তারা রাজনীতি থেকে হারিয়ে গেছে ইতিহাসের আস্থা কুড়ে, এখনো যারা আছে তারা তাই যাবে।